দিয়ে মানুষকে বোঝাচ্ছেন ভাইজান, আপনি এসআইআর ফর্ম দিয়ে মানুষকে বোঝাচ্ছেন এবং মানুষকে আপনি বলছেন যে আপনারা যে বিএলওদের কাছ থেকে স্ট্যাম্প নেবেন, কিন্তু ক্যানিং পূর্বে অধিকাংশ জায়গাতে বিএলওরা ঘুরছেন এবং বিএলওদের সঙ্গে অধিকাংশ তৃণমূলের নেতৃত্বরা ঘুরছেন এবং কোনো মানে প্রমাণপত্র দিচ্ছেন না। দেখুন, কে যেটা যদি এক্সট্রা কোনো লোক ঘুরে চরম অন্যায় করছে, বিএলওকে তাহলে প্রভাবিত করছে। ওখানকার মানুষের কাজ হবে তাহলে সিইও ওয়েস্ট বেঙ্গলকে ওই বিএলওর এগেনস্টে কমপ্লেন করা। দ্বিতীয় কথা হচ্ছে বিএলওকে স্টাম্প দিতেই হবে। যদি বিএলও স্টাম্প না দেয়, আমি অনুরোধ করব যে বিএলওরা দিচ্ছে না, ক্যানিং পূর্বের মানুষ যদি আমার ভিডিওটি দেখেন, মিডিয়ার মাধ্যমে যদি চান, ইমিডিয়েট আপনারা আপনাদের ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তাকে আপনারা কল করে জানাতে পারেন, বা 1950 আপনাদের ফোন থেকে 1950 এই নাম্বারে কল করে ওই বিওলের এগেনস্টে বলতে পারেন। আমি অনুরোধ করবো এটাই প্রত্যেকটা ভোটারকে, যে আপনারা আপনাদের গণনা ফর্ম সাবমিট করার পরেই আপনারা রিসিভ কপি একটা নিয়ে নেবেন, যে রিসিভ কপিতে সিগনেচার, স্টাম্প, তারিখ থাকবে। দেখুন, বেরিয়ে আসতে হবে। মুখ খুলতে যদি না সাহস পায় তাহলে ভোট চুরি হয়ে যাবে তাদের, গণনা ফর্মে তাদের নাম উঠবে না। নির্বাচন কমিশনকে জানাক, শওকত মোল্লাকে ধরে জেলে ভরে দেবে, ঘাড় ধরে ওকে জেলে নিয়ে যাবে যদি ওর নেতৃত্বে এটা হয়। নির্বাচন কমিশনকে তো জানাতে হবে, ঘাটটা ধরবে, প্রশাসনকে অর্ডার করবে, ঢুকিয়ে দেবে। কারণ সংবিধানকে সামনে রেখে এসআইআর কে যদি কেউ অবজ্ঞা করে, অবজ্ঞা কেউ করতে পারবে না। যদি এসআইআর কে কেউ প্রভাবিত করে, সে সংবিধানকে আঘাত দিচ্ছে। সংবিধানকে যদি আঘাত দেয়, তার জায়গা কোথায়? জেলে। আপনারা যে ফর্মটা দেখাচ্ছিলেন, ওই ফর্ম ছাড়া কি অনলাইনে যারা ফিল আপ করবে সেগুলো ব্যবস্থা? অবশ্যই আমি তো অনেক আগে বলেছি, দুটো বইতে আছে, দুটো মুডে, অনলাইন অফলাইন। ফর্ম ফিল আপ করে কেউ জমা দিতে পারে, অনলাইন থেকে কেউ জমা দিতে পারে। কারণ আমি অনলাইনে একটু এক্সপার্ট কম, বেশি এক্সপার্ট না। যারা অনলাইনে এক্সপার্ট তারা অনলাইনে করতে পারে, চাইলে অফলাইনেও করতে পারে। যারা অনলাইনে করছে তাদের যে বাড়িতে যে ফর্ম দিয়ে গেছে, সেই ফর্মটার করণীয় কি? দেখুন, দারুণ প্রশ্ন করেছেন। কেউ যদি অনলাইন অফলাইন দুটোই করে, একটা কেটে যাবে, একটা থেকে যাবে। যারা অনলাইনে করছেন, বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে, তাদের উচিত হবে বিওলো স্যার বা ম্যাডামকে ডেকে ফর্মটা রিটার্ন করে দেওয়া, যে আমি অনলাইনে করে দিয়েছি। এতে আর কোনো সমস্যা নেই। আমি যতটুকু আপডেট পেয়েছি ততটুকু দিচ্ছি, তবে আমি মনে করি অফলাইনে করাটাই বেটার। কিন্তু অফলাইনে আজকের 19 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় কেউ যাচ্ছে না তাকে হেল্প করার জন্য, এরকম মানুষ পাচ্ছে না, সেই জন্য মানুষ বাধ্য হয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করছে। যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তার অফলাইনে করাটা সহজ। অনলাইনে যিনি করছেন তিনি বললাম না, আমার থেকে অনেক বেশি এক্সপার্ট তিনি, আমার অতটা জ্ঞান নেই অনলাইনে। যে অনলাইনে করছে সে অফলাইনে করে সে চষে দিতে পারে, এরকম একটা ব্যাপার। বাধ্য হয়ে মানুষ যাচ্ছে, যেহেতু কেউ সাহায্য করছে। আমি অপশন দিয়েছি, আপনি ইউটিলাইজ করতে পারেন। এখনো অধিকাংশ মানুষের আই কার্ড হয়নি, তো যাদের আই কার্ড হয়নি তারা সেই ক্ষেত্রে তারা কি করবে? তাদের মানে 20-26 বছর বয়স হয়ে গেছে, অথচ ফর্ম নাম্বার 6 নতুন ভোটার অ্যাপ্লিকেশন, ফর্ম নাম্বার 7 মৃত ভোটারের ডিক্লারেশন, ফর্ম নাম্বার 8 কারেকশন, এই 3টে ফর্ম আছে। যারা নতুন ভোটার, 26 বছর বয়স, এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি, 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টে নাম ওঠেনি, ফর্ম নাম্বার 6 চাইবেন, ফিল আপ করে জমা দেবেন। তবে আমার মনে হয় 7 তারিখের আগে নতুন ফর্ম নাম্বার 6 নাও দিতে পারে বা নাও জমা নিতে পারে, যা হবে মনে হয় 7 তারিখের পরে, খসড়া লিস্টের পরে। কালকে দেখলাম একজন বিএলও কাজের চাপ নিতে না পেরে হসপিটালে ভর্তি হয়ে গেছে অসুস্থ হয়ে। ইলেকশন কমিশন কেন এত তাড়াতাড়ি বা এটা আমি আগেও বলেছি যে যা সময় দিয়েছে যারা বিএলও তাদের উপর অত্যাধিক চাপ হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দাও, আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করো, একবার নয় একাধিকবার আপনার বাড়িতে আসার নিদান দিচ্ছে, আবার সেটাকে নিয়ে অনলাইনে আপলোড হচ্ছে। আমি আপনাদের বলছি একটা কথা, একটা হেভি অংশের বিএলওরা এখনো পর্যন্ত কিভাবে আপলোড করতে হবে সঠিক নির্দেশটাই জানে না তারা সেরকম। কারণ বয়স্ক আছে, সে ফোন ঠিকঠাক ইউজ করতে পারে না, সে অ্যাপের মাধ্যমে কিভাবে করবে? এটা নির্বাচন কমিশনকে দায়ী নিতে হবে, টাইম দিতে পারছে নির্বাচন। 3 বছর সময় লাগে, আগের বারে যে এসআর হয়েছিল 3 বছর ধরে, আর সেইটা ইলেকশন কমিশন এই তড়িঘড়ি 2 মাসের মধ্যে করছে। কারণটা কি বলে মনে করেন? কারণ কি আমি বলতে পারবো না। নির্বাচন কমিশন এটা সুপ্রিম কোর্টকে জবাব দিতে হবে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে,
আপনাদেরও বলবো 2-4 দিন অপেক্ষা করুন, আমারও কি ভূমিকা আছে এসআইআর নিয়ে, আইনি ভূমিকা, সেটা আমি দেখাবো। একেবারে বেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে ঠিক ভগবানপুর ছোয়ানি এলাকায় আপনার একটা রক্তদান শিবির ছিল, সেখানে একেবারে খয়রুল ইসলামের নেতৃত্বে পুরো টিম নিয়ে এসে হামলা চালানো হয় এবং সেখানে নাকি 2 রাউন্ড গুলি চালিয়েছে শওকত মোল্লা অভিযোগ করছে আপনাদের। শওকত সাহেবের এখন অন্যতম প্রধান শিষ্য নাম হচ্ছে খয়রুল ইসলাম। খয়রুল ইসলাম সাহেবকে বলছে ব্লকের দায়িত্ব দেবো, ওইদিকে মহসিন বাবু না কি আছে ওনারটা বলছে বাড়ি কে কত বড় নেতাকে প্রমাণ করতে হবে, সেই জন্য ওরা রেসারেসি করছে। রেসারেসি করতে গিয়ে কোথায় হাত দিয়েছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের গেটে, যে প্রত্যেকদিন পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সরকার সেটা যোগান দিতে পারে না। আমাদের মতো যারা আছেন বিরোধী থেকে শুরু করে অনেক সমাজসেবী সংগঠন সেই যোগান দেওয়ার চেষ্টা করে। সারা রাজ্যের মানুষ যখন ছিছি করছে, তৃণমূলের অন্দরেও এটা নিয়ে অনেক চর্চা হয়েছে যে এটা যতটুকু আমি খবর পেয়েছি যে এটা অন্যায় করছে। সেই সময় অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য গল্প ফাঁদতে হবে। সরকার সাহেব তো গল্প ফাঁদার মাস্টার জিনিস। ও মানিক পাইক খুন হয়েছে, অন্যের নামে চাপিয়ে দিয়েছে। রাজ্জাক্কা খুন হলো, আইএসএফের নামে চাপিয়ে দিতে চেয়েছিল। যাক, এখন গল্প ফাঁদার জন্য কি বলছে 2 রাউন্ড গুলি আর কি সব গল্প শোনাচ্ছে। আমি অন ক্যামেরা বলছি 2 রাউন্ড কেন, হাফ রাউন্ড গুলিও যদি কেউ চালিয়ে থাকে তার ব্যবস্থা করা হোক, ছাড় না হয়, কিন্তু সেটা তদন্ত করতে হবে। যার তার নামে দেওয়া যায় না। অন্যায় করেছে, অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য এই গল্প পাচ্ছি। কিন্তু ভাইজান আমরা যেটা শুনেছি রক্তদান জীবনদান, শাসকের বাধা এবং তাদের জ্বালাটা আমি এক কথায় উত্তর দেবো, অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না। এটা আলো হচ্ছে, ওরা পছন্দ করছে না ওই জন্য। তবে এই ধরনের গেট ফেট ভেঙে প্রোগ্রামকে আটকে রাখতে পারবে না, আইএসপির কার্যক্রমকে আটকাতে পারবে না। আইএসএফের নেতৃত্বে ভাঙড়ে একের পর রক্তদান শিবির হচ্ছে, একটা রেকর্ড আরেকটা ভাঙছে। সেই জায়গায় শাসক দল কি বুঝতে পারছে যে যারা রক্ত দিয়ে রেকর্ড তৈরি করে রেকর্ড ভাঙছে, 26শে বিধানসভায় ভোটটা তাদের কাছে কিছু নয়। শাসক দলের এখানে যারা অবজারভার না কি সব দিচ্ছে, কেউ বলছে অবজারভার আছে, আবার কেউ বলছে অবজারভার নাই, এই গল্প শুনছি। টপ টু বটম পর্যন্ত জানে শুধু ভাঙন নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খামচিহ্ন এবারে ডবল ডিজিটে যাচ্ছে। ওই জন্য আতঙ্কিত হয়ে যতটা পারে আটকানোর চেষ্টা করছে। তবে বিপ্লবের শেষ কথা বলে মানুষই বিপ্লব সংগঠিত করে। এই বিপ্লবকে পুলিশের একটা অংশ বা গুন্ডামস্তানকে দিয়ে আটকে রাখতে পারে না। মানুষ বিপ্লব দেখতে শুরু করেছে, বিপ্লব তখনই সফল হবে সেই স্বপ্ন নিয়ে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠনের জন্য। তাই মানুষই বিপ্লবকে শেষ প্রশ্ন করো ভাইজান, শুভেন্দু অধিকারী বা বিজেপি বলছে যে মুসলিম বহিরাগত মুসলিমদের বাংলাদেশ বা যে দেশ থেকে একটা কথা বলবো, শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ভরে দিতে হবে। কিন্তু হাসিনাকে নিয়ে লালন পালন করছে মমতা ব্যানার্জি। প্রথমে একটা কথা বলি, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে। মমতা ব্যানার্জির কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ভরে রাখা, তাহলে বাংলায় কোনো অশান্তি হবে না। শেখ হাসিনা খোঁজ নিয়ে দেখো তো এরকম কতজন ঘুরছে, তাকে তো ফাঁসি কি বলছি বুঝতে পারছো না? একটা নয়, কতজন ঘুরছে একটু লিস্টটা দেখো। না, বাংলাদেশি মুসলমানদের তাড়ছে, কিন্তু শেখ হাসিনাকে লালন পালন করছে। এই প্রসঙ্গে কি বলবো? বাংলাদেশে এই হচ্ছে, শুনে একটা কথা বলি, এটা রাজনীতি হচ্ছে, এটা মানুষকে বিভ্রান্ত করছে। এরা মূল ইস্যু থেকে মানুষকে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করে। এই যে ফাঁসির আদেশ কি বলবেন? আমি আন্তর্জাতিক ইস্যু আমার দেশ বিধানসভা ভোটের অনেক বাকি রয়েছে, তার আগে দেখা যাচ্ছে শওকত মোল্লা যেটা বারবার বলছে যে তৃণমূলের একটা যথেষ্ট প্রভাব রয়েছে বাংলায়। কিন্তু আমি আইএসএফ নেতৃত্ব বা সমর্থক বলবো না, সাধারণ মহিলারা শওকত মোল্লাকে তাড়া করছে এবং তিনি ঢুকতেই পারছেন না। ওর উত্তরটা ওইখানকার মহিলারা দেবেন।